সবাই ভালো আছো তো? ছক্কা মিয়ার টমটমের পর আজ বনফায়ার স্টোরিজের দ্বিতীয় গল্প নিয়ে আমি এসে গেছি তোমাদের কাছে। আজ আমরা শুনব শুদ্ধ সত্য বসুর লেখা বোধহয় লোকটা ভূত। ভূত এমন একটি অস্তিত্ব যাকে হয়তো আমরা সবসময় বুঝতে পারি না, দেখতে পারি না, বা দেখেও বুঝতে পারি না। ঠিক সেরকমই একটি কনফিউশন নিয়ে আজকের গল্পটা শুরু করা যাক তাহলে। তখন আমি রেলে কাজ করি। দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে, সংক্ষেপে যাকে বলা হতো BNR। আমাকে প্রায়ই লাইনে বেরোতে হতো। হিসাব তদারকির কাজে এ অফিস সে অফিস ছুটতে হতো। কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হতো। রাত নেই, দিন নেই, খবর এলেই হলো, হুট করে বেরিয়ে পড়ো। ট্রেন যদি সে সময় না থাকে তাহলে মালগাড়ির শেষে যে গার্ডের কামরা আছে সেই গার্ডের কামরায় চেপে চলো। সে অধিকার আমাদের সরকারই দিয়ে রেখেছিল। ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি কম। সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে, সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ব্যালেস্ট ট্রেন, আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গেই থাকতো। এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্য আছে। বিবিধ ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির একঘেয়েমিতে ভারী মিষ্টি একটি প্রলেপ বুলিয়ে দিত। আমি এখানে তোমাদের কাছে আজ ছোট্ট একটি ঘটনার উল্লেখ করব। আমাকে যেতে হবে বিলাসপুরে। যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে। হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটা চক্রধরপুর যায় ধরো রাত 12টার পর। মাঝে থামে শুধু খড়গপুর আর টাটানগরে। চক্রধরপুরে মিনিট 10 দাঁড়িয়েই ফের ছুট দেয়। ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ায় 100 কিলোমিটার পর রাউরকেল্লা স্টেশনে। তারপর গোটা 3 স্টেশনে থেমে ভোরবেলা যায় বিলাসপুরে, মানে আমার গন্তব্য। যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল। জানুয়ারি মাসের গোড়ার দিকে ওইসব অঞ্চলে ভীষণ শীত পড়ে। মনে হচ্ছে সেই সালটা স্বাধীনতার আগে, সম্ভবত 1943। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলের শেষ হয়নি। লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে। হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র 2টো গাড়ি, বম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার। আমাদের একটা সুবিধে ছিল, আমরা ট্রায়াল ভ্যানে করে যাতায়াত করতে পারতাম। অবশ্য এটা বেআইনি ব্যাপার, তোমাদের বলছি, আর কাউকে বলো না যেন। সেই বগিকে একটা একটা করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেয়, এক এক নাগারে তারা কেমন চলে তা দেখার জন্য। চাকা থেকে আগুন লাগে কি না তাও দেখতে হয়। ওই কামরার দরজা থেকে তালা বন্ধ, জানলাগুলো ভেতর থেকে আটকানো। ইলেকট্রিক বা অন্য কোনো রকমের সংযোগ থাকে না মূল গাড়িটার সঙ্গে। এই রকম বগিকেই ট্রায়াল ভ্যান বলে। আমরা রেলের কর্মীরা ভিড়ের ট্রেনে না উঠে ট্রায়াল বগিতে ওঠার চেষ্টা করতাম। আগে থেকে স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কি না। যে রাতের কথা বলছি সেটা একটা শীতের রাত, তার ওপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা।
ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে এমন কোনো নিশ্চয়তা নেই। গার্ডের গাড়িতেই হয়তো যেতে হবে। মোটা র্যাগ মুড়ি দিয়ে ছোট্ট একটা হোলডল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল 2 ঘন্টা লেট, অর্থাৎ রাত 2টোর আগে তিনি আর আসছেন না। শীতে হাড়ের মজ্জা পর্যন্ত জমে যাচ্ছে। শীতের রাতে যে কীরকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমার এই প্রথম। ভাগ্য ভালো বলতে হবে, তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম খুব কষ্ট করে। স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো। ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হোলডল খুলে বিছানা করে নিলাম। দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে। শীতের মধ্যে চারিদিক বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। বগিটা ছিল 3rd ক্লাসের সাধারণ কামরা, লম্বা ধরনের, দুপাশে বেঞ্চ আর মাঝখানেও আর এক সারি বেঞ্চ। গাড়িটায় এখনো তেল রঙের গন্ধ ঘোচেনি, আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। শীত আর অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে। নিরালো কয়লা খনিও এমন অন্ধকার হয় না। অ্যালার্ম চেনও নেই, আলো নেই, দরজা জানলা খোলা নেই, মানে সে এক অদ্ভুত অবস্থা। কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না। যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছে। খটাং খটাং আওয়াজ হচ্ছে। বোম্বে মেলের পেছনে বগিটাকে জোড়া হলো, শাটল ইঞ্জিন খুলে চলেও গেল। নিশ্চিত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে, অফিসের কাজ সারতে আর দেরি হবে না। চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনে বেঞ্চে আরেকজনকে বসে। আমার পা দুটো যেদিকে সেদিকেই সে বসে রয়েছে, কিন্তু লোকটা উঠল কখন? আমি কামরায় ওঠার পর দরজার চাবি ভেতর থেকে বন্ধ করে বাইরে কুলির হাতে চাবিটাকে হস্তান্তর করে তারপর তো বিছানা গুছিয়েছিলাম বলেই মনে পড়ছে। তারপরে কি আবার চাবি খোলা হলো? কখন হলো? আমার ঘুম তো এতটা গভীর নয় যে সে আওয়াজ আমি পাবো না। তাহলে লোকটা উঠল কেমন করে? আপাদ মস্তক, লম্বা গরম কোটে মোড়া, মাথায় টুপি, হাতে পায়ে মোজা পরা হবে। বেশ লম্বা চওড়া চেহারা, অন্ধকারেও তার বিশাল বপুটা মালুম হচ্ছে। আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম, অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল এবার সেদিকে মাথা রাখলাম। আমার মতো এই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে সন্দেহ হলো না। লাইনে কোনো কাজ হচ্ছে, রেলকর্মী ছাড়া এখানে আর উঠবেই বা কে? এইসব ভাবতে ভাবতে ফের একটা ঘুম দেবার চেষ্টা করলাম। গাড়ি তখন চক্রধরপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে। লোকটা হঠাৎ অদ্ভুত গলায় আমাকে একটা প্রশ্ন করলো। Do you believe in ghost? ভূত? Yes, ghost. Do you believe in them? হতচকিত হয়ে আমি জবাব দিই, না, করি না। কেন বলুন তো? I believe in them. আমি করি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে। কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না। ট্রেন ছুটছে, 2 ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবে না। ট্রায়াল বগিতে অ্যালার্ম চেন নেই, আলো নেই। লোকটা গেল কোথায়? কাজ সেরে চক্রধরপুর ফেরার পরেও লোকটা যেন আমার মাথার কোনো একটা ছোট্ট
ছোট্ট অংশে নিশ্চিন্তে বসবাস করছিল। ফিরে এসে আমাদের লাইন্সম্যান সেনগুপ্তবাবুকে জিজ্ঞেস করতে তিনি বললেন, আরে মশাই, আপনি ওই ভদ্রলোকের গল্প জানেন না? ইমা সে কি? ও, আপনি তো নতুন, আপনাকে না বলেও দেওয়া হয়নি। জানেন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বছর 3 আগে এই রেল স্টেশনেই লাইন্সম্যান ছিলেন ওই রকমই দেখতে এক ভদ্রলোক। তেনার নাম ছিল ডয়েল সাহেব। একদিন লাইন্সম্যানের কাজ করছেন, ট্রেনটা উল্টো দিক থেকে কখন এসে ওনাকে মেরে দিয়ে হয়তো চলে গিয়েছিল। পরের দিন সকালবেলা ওনার 2 টুকরো দেহটা ওই স্টেশনের ওপরেই পাওয়া যায়। কিন্তু লাইন থেকে কে সেই কাটা দেহ স্টেশনের ওপর তুললো, আর কেই বা ওনার দেহ কাটলো, আর ট্রেনেই বা কীভাবে কাটা পড়লো, ট্রেনের হর্নই বা উনি কীভাবে শুনতে পেলেন না, কিছুই না আমরা জানি না। তারপর থেকে ওই ডয়েল সাহেবকে মাঝে মাঝে এখানে দেখা যায়। এ মা, আপনাকে বলে দেওয়া হয়নি। শেষ হলো শুদ্ধ সত্য বসুর লেখা বোধহয় লোকটা ভূত। ভূত কি শুধু আমাদের আশপাশেই থাকে? কোনো পুরনো স্মৃতি, কোনো ইতিহাস বা কোনো সময়ের একটা প্রতিচ্ছবিও কি ভূত হয়ে কখনো না কখনো আমাদের সামনে এসে দাঁড়াতে পারে? কে জানে। আমি আবার ফিরব বনফায়ার স্টোরিজের নতুন কোনো গল্প নিয়ে, নতুনভাবে ভূতকে আবিষ্কার করতে। ততদিনের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জানাও আমাকে গল্পগুলো তোমাদের কেমন লাগলো।